ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেনস ম্যাজিক। এসে গেল উৎসবের দিন, আর উৎসবের দিনগুলোতে জমিয়ে খাওয়া দাওয়া না হলে কি চলে? আর এই জমিয়ে খাওয়া দাওয়াটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় যদি শেষ পাতে একটা দারুণ মিষ্টি না হয়। সেই জন্য আজকে নিয়ে এসেছি একটা দারুণ মিষ্টির একদম সহজ রেসিপি। মিষ্টিটার নাম হলো চিত্রকূট। তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই এই দারুণ মিষ্টির রেসিপিটা। চিত্রকূট বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগছে সেটা হলো ছানা। আমি এখানে এই ছানাটার জন্য ফুল ক্রিম বা ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি। আমি এখানে আমুল গোল্ড ইউজ করেছি। 1 লিটার আমুল গোল্ডের থেকে এই ছানাটা হয়েছে প্রায় 150 গ্রাম মতো ছানা হয়েছে। ছানাটা থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর সাথে আমাদের আর যা যা লাগছে সেগুলো হলো, প্রথমেই নিচ্ছি 3 চা চামচ ময়দা, এর সাথে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ সুজি, আর লাগছে 1/4 টিস্পুন মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা, এর সাথে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ চিনি, আর গন্ধের জন্য নিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো আর সামান্য একটু ঘি। ঘি দিয়ে ছানাটা মাখলে ছানাটার ফ্লেভারটা খুব ভালো হয়। এবার এই সব কিছু ছানার সাথে একসাথে মিশিয়ে নেব। তার আগে ছানাটাকে ভালো করে ভেঙে এরকম গুঁড়ো গুঁড়ো করে নেব। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, আমি এখানে ছানাটাকে কাটিয়ে তারপর একটা সুতির কাপড়ে নিয়ে খুব হালকা হাতে প্রেস করে জলটা বার করে তারপর ছানাটাকে 15-20 মিনিট মতো টানিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে কিন্তু কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব শক্ত হাতে ছানা থেকে জলটা নিংড়ে বার করবো না, তাতে ছানাটা শক্ত হয়ে যায়। ছানা শক্ত হলে কিন্তু মিষ্টিটাও শক্ত হয়ে যাবে। আর ছানাটা যেন কোনোভাবেই ড্রাই না হয়। আমি 15-20 মিনিট মতো ঝুলিয়ে রেখেছিলাম ছানাটাকে। ছানাটার মধ্যে এখনও কিন্তু সামান্য একটু ময়েশ্চার মানে ভিজে ভিজে ভাব রয়েছে। ছানা খুব বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু মিষ্টিটা একটু ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। যদি মনে হয় ছানাটা খুব বেশি ড্রাই হয়ে গেছে, সেই ক্ষেত্রে ছানা কাটানো যে জলটা আছে সেটা সামান্য একটু ছিটে দিয়ে ছানাটাকে মাখতে হবে। এবার ছানাটাকে এরকমভাবে হাতের তালু দিয়ে খুব হালকা হাতে প্রেস করে 5 থেকে 7 মিনিট এইভাবে ঘষে ঘষে মেখে নেব। তাতে ছানাটা একদম মসৃণ হয়ে যাবে আর এই দানা দানা ভাবটা থাকবে না। যখনই হাতে একটু তেল তেল লাগতে শুরু করবে তখনই বুঝতে হবে মাখার কাজটা হয়ে গেছে। খুব বেশি চাপ দিয়ে কিন্তু মাখবো না, যাতে ছানার ফ্যাটটা না বেরিয়ে যায়। ছানাটা এখানে মাখা হয়ে গেছে, হাতেও বেশ তেল তেল লাগছে। এবার চিত্রকূটটা বানানোর প্রথম পর্যায়ে কয়েকটা বল এরকম ছানার থেকে বানিয়ে নেব। যে যেরকম সাইজের চিত্রকূট বানাতে চাইবে বলের সাইজটা ঠিক সেই বুঝেই নিতে হবে। এবার চিত্রকূটগুলো বানিয়ে নেব। চিত্রকূট সাধারণত ডায়মন্ড শেপের হয়, সেই শেপটা দেওয়ার জন্য একটা বলকে এরকমভাবে একটু চ্যাপটা করে নিয়ে এবার শেপটা দেব। শেপটা যাতে সুন্দর হয় এবং দেওয়ার কাজটা সহজ হয় সেই জন্য এখানে আমি একটা ছুরি ব্যবহার করছি। এবার ছুরির সাইডটা দিয়ে এই ছানার বলটাকে এরকমভাবে চেপে চেপে শেপটা দিয়ে নেব। একটু সুন্দর করে ধৈর্য ধরে করলে এটা দেখতেও খুব সুন্দর হবে, আর সাইডের এই ফাটা ফাটা দাগগুলো একদমই থাকবে না। চিত্রকূটের শেপটা দিয়ে হাত দিয়ে এরকম একটু ঠিক করে নেব যাতে সাইডগুলো এরকম একটু পয়েন্টেড থাকে, তাতে ভাজার পর দেখতে সুন্দর হবে। এরকমভাবে প্রতিটা চিত্রকূট গড়ে নেব। এখানে সবকটা চিত্রকূট গড়ে নিয়েছি, এবার ভাজার পালা। ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল বা ভেজিটেবল অয়েল, আর তার সাথে 1 টেবিল চামচ মতো ঘি দিয়েছি যাতে গন্ধটা সুন্দর হয়। কেউ চাইলে কিন্তু এটা পুরো ঘিও ভাজতে পারে। এবার তেলটা হালকা গরম হলে চিত্রকূটগুলো দিয়ে একদম লো ফ্লেমে ভাজবো। প্রথমে দেওয়ার সাথে সাথেই উল্টাবো না। চিত্রকূটগুলো যখন নিজের থেকেই এরকম তেলে ভেসে উঠে আসবে তখন এগুলো উল্টে পাল্টে দেবো। আর এইভাবে বারবার 1-2 মিনিট পর পর এক একটা সাইড উল্টে পাল্টে দিয়ে লো ফ্লেমে বা লো মিডিয়াম ফ্লেমে ভাজবো। তাতে চারিদিকে রঙটাও সমান আসবে আর এটা ভেতর অবধি সুন্দর করে ভাজাও হবে। ফ্লেম যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্য এটা একটু কম আঁচে ধৈর্য নিয়ে ভাজতে হবে, তবে সময় কিন্তু খুব বেশি লাগে না এটার কালার আসতে। এবার একদম লালচে বাদামি করে এটা ভেজে নেব। আস্তে আস্তে রং আসতে শুরু করেছে। ব্যাস, এবার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব, আর বেশি ভাজবো না। আর তেল থেকে একটা ঝাঁঝরিতে তুলবো যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যায়। তেল থেকে তুলে নেওয়ার পর এবার নেক্সট স্টেপ যেটা হবে সেটা হলো চিত্রকূটের রসটা বানানো। তার জন্য আরও একটা পাত্রে আমি এখানে 1 বাটি বড় বাটির 1 বাটি চিনি নিয়ে নিলাম। এর সাথেই সমান পরিমাণ নিয়ে নেব জল। চিত্রকূটের জন্য কিন্তু আমাদের 1 তার বা 2 তারের রসের কোনো প্রয়োজন নেই।
এবার এর মধ্যেই ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ। এবার হাই ফ্লেমে প্রথমে রেখে চিনিটাকে গলিয়ে নিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মতো জাল দিয়ে নিয়ে এরপর এর মধ্যে ভেজে রাখা চিত্রকূটগুলো দিয়ে দেব। চিত্রকূটগুলো দিয়ে চিত্রকূটের এক একটা পিঠ মিডিয়াম ফ্লেমে 2 মিনিট করে জাল দেব, তাতে এর মধ্যে রসটাও ভালো করে ঢুকবে। আর রসটা এখন যতটা পাতলা দেখা যাচ্ছে, এর সাথে সাথে জাল হতে হতে কিন্তু রসটাও আরও একটু ঘন হয়ে যাবে। একটা দিক 2 মিনিট জাল দিয়ে নিয়ে এবার এই সাইডটা চেঞ্জ করে দেব। এই সাইডটাও 2 মিনিট মতো জাল দিয়ে নেব, এতে এটা নরম হবে, ভেতর অবধি রসটা ঢুকবে আর খেতেও ভীষণ জুসি হয়। ব্যাস, এখন এগুলো দুটো দিক খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে এটাকে ঢাকনা বন্ধ করে 45 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দেবো, যাতে ভেতরে খুব ভালোভাবে রসটা ঢোকে। ব্যাস, এখন চিত্রকূটগুলো একদম রেডি হয়ে গেছে, ভেতর অবধি রসটাও ঢুকেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার পরিবেশন করার জন্য ওপর থেকে একটুখানি খোয়া ক্ষীরের গুঁড়ো আর পেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করব। উৎসবের দিনে একটু সাজিয়ে গুছিয়ে দিলে জিনিসটা খেতে তো ভালো অবশ্যই হবে, দেখতেও বেশ ভালো লাগে। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। সারা বছরই তো আমরা মিষ্টি দোকান থেকে কিনে খাই, উৎসবের দিনেও কেনা হয়, তবে উৎসবের দিনে নিজেদের প্রিয়জনকে, পরিবারের লোকজনকে হাতে বানানো কিছু দিলে তার স্বাদটা যেন একদমই অন্যরকম হয়, তাই না? আর নতুন বন্ধু যারা দেখছো তাদেরকে বলি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তার সঙ্গে সঙ্গে বেল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট রেসিপি দিলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এবং তুমি কোনো রেসিপি মিস না করো। আজ তাহলে আসি, ভালো থেকো সকলে। দুর্গাপুজো এবং আগামী সমস্ত পুজোর সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই বছরটা এমনিই একটু অন্যরকম, সেই জন্য পুজোর আনন্দ অবশ্যই থাকুক, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেন সাবধানতাটাও থাকে। আজ তাহলে এইটুকুই, আসি, টাটা।